কিছুক্ষণ আগে চৌধুরী ম্যানশনে এসে পৌঁছিয়েছে আরএম চৌধুরী। ড্যাডকে কাছে পেয়ে লুসি, নেন্সি, সুগা, জঙ্কুক সবাই গোল হয়ে বসে ড্যাডের সাথে গল্প করছে। এত বড় হয়ে গেলেও এটা তাদের অভ্যাস, ওদের ভাই বোনদের পাল্টায়নি। যখনই ড্যাড বিজনেস ট্যুর থেকে বাড়ি ফেরে তখনই সবাই মিলে ট্যুরে কি হলো না হলো সেই গল্প শুনতে বসে পড়ে। জিন বেগম বলে উঠলেন, আচ্ছা তোমরা এবার তোমাদের ড্যাডকে ছাড়ো, তাকে গিয়ে ফ্রেশ হতে দাও। আড্ডার আসর আবার ওবেলায় বসবে। সে না হয় ফ্রেশ পরে হওয়া যাবে, আগে আমার পুত্রবধূকে দেখি। চ্যাম্প কোথায় বউ? ড্যাড ও আসলে আমি এখানে। জাঙ্কুকের মাঝপথে থামিয়ে দিয়ে তে বলে ওঠে, গিয়ে সালাম দেয় তার শ্বশুরমশাইকে। একেবারে হানসুইয়ের মতো দেখতে। হানসুই? তে অবাক হয়। তের কথায় ধ্যান ফেরে আরএম সাহেবের। এভাবে সবার সামনে হানসুইর নাম নিয়ে নিজের করা বোকামির জন্য ভারী বিব্রত হন উনি। জিন, আমি রুমে গেলাম। কোনো রকমের স্থান ত্যাগ করেন তিনি, পিছনে ফেলে যান বিস্মিত একদল মানুষ। কিছুক্ষণ আগে বলা সুগার কথা শুনে থ মেরে বসে আছে জিমিন। যেটা সুগা বলে গেল সেটা কি সত্যি? ইউনো কি সত্যিই, নাকি গায়ের জ্বালা মেটালো সুগা? তাকে জানতেই হবে সেটা। জামা পাল্টানোর সময় দরজায় কড়াঘাত পৌঁছাতেই পিছনে ঘুরে তাকায় ইয়োনো। সামনে দাঁড়ানো রমণীকে দেখে দুদণ্ড থমকায় সে। উফ, ইয়োনোর মনে হচ্ছে যেন কত যুগ পর নিজের পরীকে দেখছে। এই মেয়ে এত নিষ্পাপ দেখতে কেন? মন চাই সারাদিন সামনে বসে দেখেই যাই, তবুও যেন আশ মেটে না। আবেগ লুপ্ত হয়ে এগিয়ে আসে ওরা দুজন দুজনার দিকে, জড়িয়ে ধরে একে অপরকে। এ যেন এক বহু প্রতীক্ষার ফল। ভালোবাসার মানুষের বুকে যে কি পরিমাণ শান্তি আছে তা শুধুমাত্র যারা ভালোবেসেছে তারাই জানে। ইয়োনো আর জিমিন এই মুহূর্তে স্থান, কাল, পাত্র নির্বিশেষে একে অপরের মধ্যে দুদণ্ড মানসিক শান্তি খোঁজাই মগ্ন। দুজনের চোখের জল ছুঁয়ে যাচ্ছে দুজনের শরীর। ফ্রান্সে আপায়ের সেই পানিতে নেশাদ্রব্য তুমি মিশিয়েছিলে ইয়োনো ভাইয়া? জিমিনের কথায় চমকে চোখ খোলে ইয়োনো। গোটা শরীরে যেন শীতল স্রোত বয়ে গেল তার। জিমিনের থেকে সরে আসে ইয়োনো। তোকে কে বললো? কথাটা কি ঠিক? ইয়োনো নিজের চোখ লুকাতে ব্যস্ত। তোমার নীরবতাকেই আমি তাহলে হ্যাঁ ধরে নিব ইয়োনো ভাইয়া? আসলে ছি ইয়োনো ভাইয়া, ছি। কি করে পারলে তুমি বড় ভাই হয়ে নিজের বোনের সাথে এমন করতে? লজ্জা লাগলো না অন্যের কাছে টাকার বিনিময়ে নিজের বোনকে বেচতে? জিমিন পড়ি, একেবারে নাম নেবে না আমার তোমার ওই নোংরা মুখে। কেন করেছিলে এমন? কি হলো বলো? ফ্রান্সে ওই নাইট ক্লাবে জয় হেরে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছিল, প্রায় 50 লাখ। আমি আর ভোকাম ওখান থেকে বেরিয়ে আসতে পারছিলাম না যে ইয়োনো কাউকে ম্যানেজ করে টাকাটা শোধ করবে। তখন জাঙ্কুক এসে আমাকে একটা অফার দেয় যে ও আমাদের সব টাকা শোধ করবে, বদলে ওই রাতের জন্য তেকে ওর চাই। ব্যাস, মাথা নিচু করে একদমই সব বলো ইয়োনো। আমার কাছে আর উপায় ছিল না, বিশ্বাস কর জিমিন। আমি বাধ্য। কোনটা বাধ্য হয়ে? জুয়া খেলাটা নাকি নিজের বোনের জীবনটা নষ্ট করাটা? আমি তো ভাবতেই পারছি না যে তুমি যে কিনা আমাদের দুই বোনকে অন্য ছেলের সাথে কথা পর্যন্ত বলতে দিতে না, সেই তুমি কিনা নিজের বোনকে এক রাতের জন্য একটা অচেনা মানুষের কাছে দিয়ে দিলে। আপাইকে 50 লাখে বেচে দিলে। আমি হলে আমাকে কত টাকায় বেচতে ইয়োনো তালুকদার? জিমিন, ছি, আমি তোমাকে ভালোবাসি, আমার ভাবতে লজ্জা লাগছে। সোগা বলার সময় আমি ভেবেছিলাম হয়তো ও ইচ্ছা করে তোমার নামে মিথ্যা বলছে, কিন্তু এখন তো দেখছি তোমার থেকে সোগা অনেক ভালো। অন্তত নিজের বোনকে তো আর অন্যর কাছে বেচে দেয় না। জিমিন কাঁদতে কাঁদতে গেস্ট রুম থেকে ছুটে বেরিয়ে যায়। সে খেয়ালও করতে পারল না একজোড়া চোখ সেই দৃষ্টিতে দেখে পৈশাচিক হাসি হাসলো। তোমার কফি চৌধুরী সাহেব। জিন বেগমের কথায় বই থেকে মুখ তুলে চায় আরএম চৌধুরী। জিন কফি দিয়ে বেরিয়ে যেতে নিলে আরএম চৌধুরী তার স্ত্রীর হাত ধরে আটকান, তাকে নিজের পাশে বসান। চলে যাচ্ছ যে বউজান? এখন আর বুঝি আমাকে মনে লাগে না? তা হতেই পারে, বুড়ো হয়েছি তো। আমার কাছে তুমি চির নতুন চৌধুরী সাহেব। আমি হয়তো তোমার সাথে 33 বছর সংসার করেছি, তোমার 5 সন্তানের মা হয়েও আজও আমি তোমার মনের মানুষ হতে পারলাম না। এই আফসোস আমার সারা জীবনের। কে বলেছে বউজান তুমি আমার মনের মানুষ নও? তুমি তো আমার সব।
তাহলে এখনো সে কেমন দেখতে ছিল মনে আছে কি করে তোমার? আসলে নিচে যখন তেমাকে দেখলাম তখন ক্ষণিকের জন্য মনে হলো আমার সামনে হয়তো সেই ৩৫ বছর আগের অষ্টাদশী যুবতী হানসুহি দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমিই বলো, দুজনে অদ্ভুতভাবে দেখতে কীরকম একই হতে পারে? ওই জন্যই তো ওই মেয়েকে আমার সহ্য হয় না। কেন? মুখের মিল থাকলেও তো ওরা মানুষ আলাদা জিন। আর তাছাড়াও তোমার বড় ছেলে জাংকুকের স্ত্রী তেমা এবাড়ির বড় বউ। তোমার ছেলেরা যে কেন তালুকদার বাড়ির মেয়েদেরকেই বিয়ে করলো তা আমি বুঝি না বাপু। লিসা এত ভালো মেয়ে, জাংকুককে কত ভালোবাসে, তবুও ছেলে আমার কথা শুনলে তো সেই তো তার তের নেশাই আসক্ত। বউয়ের কথায় হেসে উঠলেন আরএম সাহেব। বিশ্বাস করো বৌজান, তোমাকে না একদম ওই হিটলার শাশুড়িরগুলোর মতো লাগছে দেখতে। সবসময় ফাজলামি করবে না তো চৌধুরী সাহেব। আমি আমার ছেলে মেয়েদের অনেক ভালোবাসি, এমনকি ছেলের বউদেরও ভালোবাসি, কিন্তু ওই তালুকদার বাড়ির মেয়েদের আমার সহ্য হয় না। আর কেন হয় না তা তোমার অজানা নয় চৌধুরী সাহেব। চিলেকোঠার ঘরে ভেতর থেকে আলো বেরিয়ে আসছে আর খুবই তীক্ষ্ণ আওয়াজে শোনা যাচ্ছে এক নারীর স্বর। খুব মনোযোগ না দিয়ে শুনলে শোনা যাবে না। সিঁড়ি দিয়ে উঠে আসছে তে। একটা নাম্বারে বারবার ফোন করছে সে। হ্যালো, কে? আমি তে। আজকে একবার দেখা করা যাবে? কেন, কিছু হয়েছে? না, তবে কিছু জরুরি কথা ছিল। আপনার কাজের চাপ না থাকলে আজ সন্ধ্যায় ক্যাফেতে মিট করি। আপনাকে আমি লোকেশন সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, তবে তুমি আসছো আমার সাথে দেখা করতে, সেটা যেন কেউ না জানে। ফোন কেটে দিয়ে ওপাশের মানুষটিকে অ্যাড্রেস পাঠায় সে। নিজের রুমের দিকে আসতে নিতেই ছাদের সিঁড়ির চোখ যায় তার। ধীরে পায়ে এগিয়ে যায় চিলেকোঠার দিকে। এই আলোটা ওই ঘর থেকে আসছে কেন? কে গোংড়াচ্ছে এভাবে? এ বাড়িতে তো কারোর এখানে আসার কথা নয়। তাহলে এই ঘরটা আছেটা কে? মনের সাহস নিয়ে চিলেকোঠার ঘরের দরজা ঠেলে তে। একটু ঠেলতেই খুলে যায় পুরোটা, কিন্তু সামনে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। ভয়ে হাতে থাকা ফোনটা মেঝেতে পড়ে যায়। ভয়ে চোখ বুজে আসে তের। মুখ দিয়ে বেরিয়ে আসে শুধু দুটি শব্দ, প্লিজ না।